হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আরও একটা নতুন মুভি এক্সপ্লেনিং ভিডিও নিয়ে। আজ আমি এক্সপ্লেন করতে চলেছি কেসরি 2 মুভিটাকে, যেটা রিসেন্টলি রিলিজ হয়েছে আর তোমাদের ডিমান্ডে রয়েছে, তাই আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। তো চলো বেশি দেরি না করে তাড়াতাড়ি মুভি এক্সপ্লেশনটা শুরু করে নিই। মুভি শুরুতেই আমরা দেখতে পাই হাজার হাজার লোক একত্র হয়ে আন্দোলন করছিল। তখনই একটা ছেলে দেখতে পায় যে তাদের উপর থেকে এক্ষুনি একটা জাহাজ বেরিয়ে গেল, আর তার কিছুক্ষণ পরে জেনারেল ডায়ার সেখানে নিজের ফৌজ নিয়ে চলে আসে। সেখানে উপস্থিত থাকা বাকি লোকেরা কিছু করবে তার আগে জেনারেল ডায়ার নিজেদের লোকদেরকে ফায়ারের জন্য বলে দেয়, আর ওখানে একের পর একটা লোক মরতে থাকে। সেখানে হাজারো হাজারো লোকেরা তাদের জীবন হারিয়ে ফেলে। কিছু লোক তো বাঁচার জন্য সেই কুয়াতেও ঝাঁপ দিয়ে দিয়েছিল। এইসব দেখে জেনারেল ডায়ার হাসছিল। তারপরে সিনটা শিফট হয়। আমরা দেখতে পাই যখন প্রথম ওয়ার্ল্ড ওয়ার হয়েছিল তখন ইংরেজরা ভারতীয়র কাছ থেকে প্রমিস করেছিল যে তারা যদি জিতে যায় তাহলে তারা এই জায়গা ছেড়ে চলে যাবে। কিন্তু যখন ওয়ার্ল্ড ওয়ারের সময় ভারতীয়দের হেল্প নিয়ে তারা জিতে যায় এবং তারপরে তারা গাদ্দারি করে দেয়। ভারতীয়দের সাথে ইংরেজরা ধোঁকা করে দেয়, উল্টে তাদের উপরেই তারা অত্যাচার করা শুরু করে দেয়। যখন এই কথাতে কিরপাল সিং নামের একজন আন্দোলনকারী, যে কিনা কলেজের প্রফেসরও ছিল, সে যখন আওয়াজ তুলেছিল যে ইংরেজরা নিজেদের কথা থেকে খেলাফ হয়ে গিয়েছে, তখন ইংরেজরা ভাবে উল্টেই কিরপাল সিংকে ফাঁসিয়ে দেবে, যাতে করে তার জেল হয়ে যায় এবং সবাই চুপ করে যায়। তারপরে পাঞ্জাবের গভর্নর মাইকেল নামক একজন বড় ব্যক্তির সাথে দেখা করেন, যিনি ছিলেন একজন ভারতীয়, এবং সে তাকে গিয়ে জিজ্ঞাসা করে যে কিরপাল সিংকে জেলে কিভাবে পাঠানো যেতে পারে। তখন সে বলে, আমার নজরে একটা উকিল রয়েছে যার নাম হচ্ছে শঙ্করন নায়ার, যে কিনা আজ অব্দি কোনো কেস হারেনি। সে আরামসে তাকে জেলে পাঠিয়ে দিতে পারবে। তারপরে ধীরজ সিং নিজে গিয়ে ইংরেজদের তরফ থেকে তাকে হায়ার করে আর বলতে থাকে, কিরপাল সিং আমাদের নামে কেস করে রেখেছে, আমাদেরকে তাকেই জেলে পাঠাতে হবে। যেই কথাতে নায়ার রাজি হয়ে যায়। তারপরে আমাদেরকে কোর্টের সিন দেখানো হয় যেখানে কেস চলছিল। তারপরে নায়ার এমন এমন দলিল যাদের সামনে রাখে, যেটা শোনার পরে সে তো পুরোপুরি অবাক হয়ে যায়। সে বলতে থাকে কিছু সময় আগে একজন ইংরেজি সৈনিক বোম ধামাকার জন্য মারা গিয়েছিল, আর এখানে উকিলটি প্রুফ করে দেয় যে এই লোকটি বোম বানিয়ে সেই ছেলেগুলোকে দিয়েছিল এই ইংরেজকে মারার জন্য, আর এই কারণে জাজ তাকে জেল দিয়ে দেয়। আর এই কারণে কিরপাল সিং এর কিছুদিনের জন্য জেলে শাস্তি শুনিয়ে দেওয়া হয়। আর এদিকে যেতে যেতে কিরপাল সিং তখন নায়ারকে বলে, তুমি উকিল অনেক ভালো, কিন্তু তুমি ভুল জনের জন্য লড়ছো। যে কথাতে নায়ার একদমই খুব পাত্তা দেয় না। তারপরে আমরা নায়ার এবং নায়ারের ওয়াইফকে দেখতে পাই, যেখানে মাইকেল এসে বলে যে আপনি আমাদেরকে জিতিয়ে দিয়েছেন, এই কারণে আমাদের স্যার আপনাকে স্যারের উপাধি দিতে চায়। যেটা শোনার পরে নায়ার অনেক খুশি হয়ে যায়, কারণ এরপর থেকে আজ থেকে তার সবাই সম্মান করবে। অন্যদিকে আজকে যেমন নায়ারকে স্যারের উপাধি দেওয়া হচ্ছিল, আর এদিকে আজকে জালিয়ানওয়ালা বাগে নরসংহার করছিল সবাই। হাজারো হাজারো লোকেরা নিজেদের প্রাণ হারিয়ে দিয়েছিল সেদিন। যদিও বা আমরা দেখতে পাই সেখানে সব সৈনিকরা চলে যাওয়ার পরে সেখানে একটা লোকই বেঁচে ছিল। সে একটা বাচ্চা ছেলে ছিল, যে কিনা এতগুলো লাশ দেখে পাগলের মতন কান্না করছিল। আর এই কাণ্ড করার পরে মাইকেল জেনারেল ডায়ারকে একা দেখা করতে ডাকে আর তাকে বকা দিতে থাকে, আর তাকে বলতে থাকে তুমি এটা কি করে দিয়েছো। যদি এই কথাটা একবার বাইরে চলে আসে তাহলে পুরো ভারতই আমাদের বিরুদ্ধে চলে যাবে। তারপরে মাইকেল ধীরাজকে গিয়ে বলে যে জালিয়ানওয়ালা বাগের খবরটাকে পুরোপুরি চেপে দাও। আর ধীরাজ অনেকগুলো সৈনিক পাঠিয়ে সেই অনেকগুলো খবরের কাগজগুলোকে সে জ্বালিয়ে দেয়, যেখানে জালিয়ানওয়ালা বাগের খবর ছিল। তার মানে এবারে আর কোনো খবর বাইরে আসবে না। তারপরে ধীরাজ এসে তাকে বলে যে আপনি যে কাণ্ডটা করেছেন তারপরে শ্মশানেও সেই লাশগুলোকে জ্বালাবার জায়গা অনেক কম পড়ছে। যে কথাতে ডায়ার বলে চুপচাপ বাকি যে লাশগুলি আছে সেগুলোকে নালিতে ফেলে দাও। যেটা দেখার পরে ধীরাজও পুরোপুরি অবাক হয়ে যায় যে এর কোনো রিগ্রেট নেই। এরপরে যখন মরে যাওয়া ব্যক্তিদের ফ্যামিলি মেম্বাররা আন্দোলন করে এবং আওয়াজ ওঠানোর চেষ্টা করে, তখন ইংরেজ সরকার তাদের মুখ বন্ধ করার জন্য 25 টাকা করে মুআবজা দিচ্ছিল, আর তাদের দিয়ে একটা ডকুমেন্টের মধ্যে আঙুলের ছাপ নিয়ে নিচ্ছিল যে তাদের ইংরেজদের প্রতি কোনো ক্ষোভ নেই। তার সত্ত্বেও যদিও বা কিছু লোক ইংরেজদের বিরুদ্ধে আওয়াজ তুলছিল। যেটা দেখার পরে ধীরাজ মাইকেলকে বলে যে এই লোকগুলোর মুখ বন্ধ করার জন্য আমাদের একটা কমিটি গঠন করা উচিত, যেটা সব মেম্বাররা আমাদের পরেই
সিদ্ধান্ত নেবে, কিন্তু লোকেদের যেন মনে হয় যে এটা পুরো ন্যায়ভাবে হচ্ছে। তারপরে একটা কমিটি গঠন করা হয় যেখানে নায়ার অ্যাজ এ লয়ার হিসাবে ছিল, কারণ নায়ারও ইংরেজের সঙ্গ দিচ্ছিল। তারপরে আমরা নায়ারকে দেখতে পাই। সে যখন সেই কমিশনারের বিল্ডিং এ আসে তখন সেই বাচ্চা ছেলেকে সে দেখতে পায় যে জালিয়াওয়ালা বাগে বেঁচে গিয়েছিল, আর সে একটা পোস্টার নিয়ে দাঁড়িয়েছিল যেখানে দেখানো হচ্ছিল যে ইংরেজরা কিভাবে তাদের নরসংহার করেছিল। এরপরে নায়ার কমিশনারের সাথে মিটিং করে, আর তারপরে সে বলতে থাকে যে সেখানে গুলি কেন চালানো হয়েছিল। তখন সেখানে লোকগুলো বলে যে তাদের কাছে হাতিয়ার ছিল, তাই জন্য তাদের কাছে গুলি চালানো হয়েছিল। আর যেই কথাতে নায়ারও জিজ্ঞাসা করে যদি তাদের কাছে হাতিয়ার ছিল তাহলে কতগুলো ইংরেজ আহত হয়েছে। এই প্রশ্নের কোনো উত্তর তাদের কাছে ছিল না। এটা দেখার পরে নায়ার পুরোপুরি বুঝতে পেরে যায় যে ইংরেজ সরকারই পুরোপুরি গড়বড় করছে, কিন্তু সে এইসব ব্যাপারে কোনো কথা বলে না। সে সোজা ধীরাজের কাছে এসে দেখা করে এবং তাকে জিজ্ঞাসা করে যে আপনারা এই সত্যিটাকে কেন লুকাচ্ছেন। তখনই সেখানে ডায়ার চলে আসে, আর ডায়ারের অবস্থা দেখে নায়ার খুব ভালোভাবে বুঝে যায় যে ডায়ার একদমই ইন্ডিয়ানদেরকে পছন্দ করে না, সে ইন্ডিয়ানদেরকে খুব ঘৃণা করে। আর সেখানেই সে একজন জেনিসন নামের লোককে দেখতে পায়, কিন্তু ডায়ারের কারণে এখন সে ঠিকভাবে চলাফেরা অবধি করতে পারে না। সে আগে সৈনিক ছিল, আর এদিকে একটা জিনিস তো খুব পরিষ্কার হয়ে গিয়েছে যে ডায়ার খুবই খতরনাক লোক ছিল। সেখান থেকে যাওয়ার সময় নায়ার আবার সেই বাচ্চা ছেলেটাকে দেখতে পায় যে পোস্টার নিয়ে দাঁড়িয়েছিল। সেখানে পাশে থাকা সৈনিককে জিজ্ঞাসা করতে জানতে পারে সে যে এই বাচ্চা ছেলেটার ঘরের লোকেরা সব সেই দিনকার জালিয়াবাগ হত্যাকাণ্ডে মারা গিয়েছিল, আর তবে থেকে এই বাচ্চা ছেলেটা ন্যায় চায়। ওই দিন রাতে নায়ারের একদমই ঘুম আসে না। পরের দিন সে সেই বাচ্চা ছেলেটার সাথে দেখা করার জন্য তার বাড়ি চলে যায়। এখানে নায়ার তাকে বোঝায় যে তুমি আন্দোলন ছেড়ে দাও, স্কুলে গিয়ে পড়াশোনা করো। তখন সেই বাচ্চা ছেলেটি বলে এই আন্দোলনের চক্করে আমার পুরো পরিবার মরে গিয়েছে, তাদের জন্য ন্যায় বিচার না নিয়ে আমি কি করব পড়াশোনা করে। সেখানে ইংরেজরা কোনো ওয়ার্নিং ছাড়াই গুলি চালিয়ে পুরো সবাইকে মেরে দিল। ইংরেজরা এভাবে কোনোদিনও আমাদের দেশটাকে আজাদ হতে দেবেই না। তার সাথে সাথে তার বানানো কিছু পোস্টারও সে তাকে দেখায় যে কিভাবে ইংরেজরা তাদের উপরে অত্যাচার করেছিল সেই দিন। এইটা দেখার পরে তো তারও রূপ পুরো কেঁপে যায়। রাত্রেবেলা কিছু ইংরেজরা মিলে পার্টি করছিল, সেই পার্টিতে তো সেও উপস্থিত ছিল, কিন্তু সেখানে তো তার কোনোভাবেই মন লাগছিল না। তারপরে যখন নায়ার ওয়াশরুম যায় সে দেখতে পায় ওয়াশরুমের দরজা লক রয়েছে, আর সেখানে লেখা রয়েছে ডগস আর ইন্ডিয়ান নট অ্যালাউ। এটা দেখার পরে নায়ারের অনেক খারাপ লাগে, কিন্তু সে কিছু বলে না। পরের দিন ডিসিশনের পালা আসে যেখানে সব ইংরেজরা ডায়ারকে নট গিলটি মানছিল, আর সেখানে নায়ার ডায়ারকে গিলটি ভাবে প্রমাণ করে দেয়। যদিও বা ডায়ারের জন্য নট গিলটির ভোট বেশি ছিল, যার জন্য ডায়ারের উপর থেকে কারওয়াই সরিয়ে দেওয়া হয়েছিল। এটা দেখার পরে নায়ারের অনেক রাগ হয়। তখন ধীরাজ তাকে বোঝায় যে এইরকম কাজ তুমি একদম করো না, ইংরেজের বিরুদ্ধে কথা বলার সাহস করো না, বেকার কেন ঝামেলার মধ্যে পড়বে তুমি। যেটা শোনার পরে নায়ার চুপ হয়ে যায়, আর তারপরে তিনি নায়ারের কাছে একটা খবর আসে। তারপরে সে সেই বাচ্চা ছেলেটার বাড়ি যায়। তখন সে জানতে পারে বাচ্চা ছেলেটা নিজের শিরা কেটে আত্মহত্যা করে নিয়েছে, সে এখন মারা গিয়েছে। এটা শোনার পরে নায়ারের পুরো মন ভেঙে যায়, আর সেখানে দাঁড়িয়ে থাকা দিলপ্রীত নামের একজন মহিলা তাকে নোটিস করছিল। তারপরে যখন নায়ার নিজের শহর ছেড়ে অন্য শহরে যাচ্ছিল তখন দিলপ্রীত নামের সেই মেয়েটি তার সাথে কথা বলতে আসে। সে পাশে এসে বলে আপনাকে আমি ইন্সপিরেশন ভাবতাম, কিন্তু আমি আপনার মতনই উকিল হতে চেয়েছিলাম, কিন্তু আপনিও ইংরেজদের আগে মাথা নত করে নিয়েছেন। সে যা না তাই বলতে থাকে নায়ারকে। তখন নায়ার তাকে জানায় যে আমি একলাই ইংরেজদের বিরুদ্ধে কিচ্ছু করতে পারবো না, বিশ্বাস করো, এর থেকে ভালো তো এটাই হবে যেটা চলছে সেটা চলুক। তারপরে সে গিয়ে নিজের বউয়ের সাথে ট্রেনে বসে যায়। তারপরে আমরা দুদিন পরে সিন দেখতে পাই যেখানে দিলপ্রীত সোজা ডায়ারের বিরুদ্ধে কেস করে দেয়। এই কথাটা যখন মাইকেল জানতে পারে সে তো পুরোপুরি ঘাবড়ে যায়, কারণ সে খুব ভালো করে জানতো যখন ভারতীয়রা এই কথাটা জানবে তারা তো সবাই এখন বিরোধে চলে যাবে, তারা বাগাওয়াত করে নেবে তার সাথে। এই জন্য মাইকেল তখন ধীরাজকে বলে আমাদেরকে যা হোক করে এই কেসটাকে প্রথম হিয়ারিং এ শেষ করে দিতে হবে। এখানে প্রবলেম ছিল জাজের। জাজ আসলে হিন্দুস্তানিদের উপরে সিম্পাতি ছিল, আর এই কারণে তার সামনে কেউ ধোকাধাড়ি করতে পারবে না। সততার সাথে এই কেসটাকে তাদেরকে লড়তে হবে। তারপরে আমাদেরকে সোজা কোর্টের সিন দেখানো হয় যেখানে ডায়ারের মনে হচ্ছিল দিলপ্রীত একটা ছোটখাটো উকিল, ওর সঙ্গে ওর উকিল তো একদমই পারবে না। জজের সামনে দিলপ্রীত এসে অ্যানাউন্স করে দেয় যে আমার জায়গায় এই কেসটা মিস্টার নায়ার লড়বে। আর এটা শোনার পরে সবাই অবাক হয়ে যায়। এটা দেখানোর পরে আমাদেরকে একটা ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়। সে আসলে ট্রেনে
ওঠার আগেই ভেবে নিয়েছিল সে ডায়ারকে শাস্তি দেবে, যার কারণে সে সোজা জালিয়াওয়ালা বাগে চলে যায়। আর দিলপ্রীতের সাথে মিলে এখন আমরা দুজন মিলে ইংরেজি সত্তাদেরকে নামাবো আর তাদের বিরুদ্ধে কেস তুমি ফাইল করবে, কারণ আমার নাম দেখলেই প্রথমেই এটা রিজেক্ট হয়ে যেতে পারে। তাদের বিরুদ্ধে কেস তুমি ফাইল করবে, তারা তোমাকে ছোট মোটো লয়ার ভেবে সুযোগ দিয়ে দেবে। ততক্ষণে আমরা অনেকগুলো প্রমাণ জোগাড় করে নিতে পারবো। তারা যদি জেনে যায় এই কেসে আমি আছি তাহলে আমাকে প্রমাণ জোগাড় করতে দেবে না। তারপরে দলজিৎ তেমনটাই করে আর তারা দুজন মিলে ডায়ার এবং ইংরেজি সত্তার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে থাকে। তারপরে সিনটা প্রেজেন্টে আসে। তখন নায়ার জাজকে বলে যে ডায়ার আমাদেরকে বলেছিল 3 এপ্রিল কারফিউ এর দিনে জালিয়াওয়ালা বাগে লোকেরা দাঙ্গা করছিল, সেই কারণে তাকে গুলি চালাতে হয়েছিল। যদি তারা সত্যি ওখানে দাঙ্গা করছিল তাহলে সেখানকার পুলিশরা তাদেরকে শান্তি করে যেতে কেন দিয়েছিল? তারপরে কারতার সিং নামের একজন লোককে কাঠঘরেতে আনা হয় এবং তাকে জিজ্ঞাসাবাদ করাতে সে বলে আমি দেখেছিলাম ওখানে হুড়পাড় হচ্ছিল, কিন্তু আমার ক্ষমতা হয়নি যে আমি তাদেরকে কিছু বলবো, কিন্তু আমি জেনারেল ডায়ারকে বলেছিলাম তাদের উপরে অ্যাকশন নেওয়ার কারণে। এই কথাতে সে তখন তাকে জিজ্ঞাসা করে যে একটা থানা থেকে হেল্প চাওয়ার জন্য সেই প্রসেসটা তো অনেক লম্বা হয় তাই না? আর জেনারেল ডায়ার তো একজন আর্মি অফিসার, তাহলে আপনি ওনার থেকে ডিরেক্ট হেল্প কি করে চাইলেন? আপনার তো অন্য জায়গা থেকে হেল্প চাওয়ার কথা ছিল। যেটা শোনার পরে কারতারের পুরো মাথা নষ্ট হয়ে যায়, কারণ এই কথার জবাব তার কাছে তো ছিল না। আর এখানে নায়ার আরো একটা কথা প্রুভ করে দেয়, এই সব কিছু ডায়ারের সাজানো প্ল্যান ছিল। আসলে ডায়ারই মিথ্যে মিথ্যে কথা ছড়িয়েছিল। একটা বড় শায়ার জালিয়াওয়ালা বাগে আসার কথা ছিল আর সেই জন্য হাজার হাজার লোক সেখানে তাকে দেখবে বলে একত্র হয়। আর আন্দোলন তো তার আগে থেকেই চলছিল। তারপরে তারা উপর থেকে সেখানে একটা হাওয়াই জাহাজ পাঠিয়েছিল যাতে করে তারা আন্দাজা করতে পারে যে সেখানে কত লোকের ভিড় একত্র হয়েছে, যাতে করে তারা আরামে সবাইকে শেষ করে দিতে পারে। এখানে এইসব শোনার পরে সামনের উকিলটাও কোনো কথা বলতে পারে না। আর নায়ার এখানে অলমোস্ট প্রুফ করে দেয় যে এই সব কিছু জেনে বুঝেই সে করেছে। আর সেই কারণে জাজ তার উপরে ইনকোয়ারি বসিয়ে দেয়। টায়ারের উপরে এখন ইনকোয়ারি চলবে আর এর সঙ্গে সঙ্গে কেসটাও এখন শুরু হয়ে গিয়েছিল। আর এদিকে জালিয়াওয়ালা বাগের উপরে অনেকগুলো আর্টিকেল আসছিল যেগুলোকে এখন আর কেউ আটকাতে পারবে না। সেই কারণে মাইকেল ডায়ার এবং বাকি লোকেদেরকে কথা শোনাচ্ছিল। যদি এই কথাটা একদম বাইরে চলে যায় তাহলে পুরো কেস ভরে যেতে পারে। তখন ধীরাজ সেখানে বলে আমার চোখে আরো একটি লোক রয়েছে যে কিনা নায়ারের সে সব থেকে ভালো এই কেসটা লড়তে পারবে। তার সঙ্গে সঙ্গে সে খুব ভালো উকিলও, তার নাম হচ্ছে মিকেল্লে। তারপরে ধীরাজ গিয়ে মেকেল্লের সাথে দেখা করে আর তাকে নায়ারের ব্যাপারে অনেক উল্টোপাল্টা কথা বলতে থাকে। মেকেল্লে আসলে ইন্ডিয়ানই ছিল, সে আসলে ইন্ডিয়ান এবং ফরেনারের অবৈধ চাইল্ড ছিল, যার কারণে তার এত রাগ। এখানে ধীরাজ তাকে কোনোভাবে মানিয়ে নেয় ইংরেজদের তরফ থেকে কেসটাকে লড়ার জন্য, আর আমরা আপনাকে ইংরেজি উপাধি দিয়ে সম্মানিত করব। সেই কথাতে মেকেল্লেও রাজি হয়ে যায়। কোর্টে গিয়ে প্রথমেই মেকেল্লে সেখান থেকে প্রেসকে সরিয়ে দেওয়ার আবেদন জানিয়ে দেয়। এই কথাতে অনেকে সম্মতিও দেয়, কিন্তু এখানে আমরা নায়ারকে দেখতে পাই যে কিনা চাইছিল যে প্রেস এখানে থাকুক, তাহলে ইন্ডিয়ার সবাই জানতে পারবে যে এখানে ঠিক কি হচ্ছে। কিন্তু লাস্ট সম্মতিতে জাজের কথাতে প্রেসকে বাইরে বার করতে হয়। তারপর মিকেল্লে জাজকে একটা কথা বলে, সে বলে 13 তারিখে ডায়ার যেটা করেছিল তার একটা ভ্যালিড রিজন রয়েছে। 3 তারিখে একটা ইংরেজ মেয়ে মার্থার সঙ্গে ওই ফৌজের লোকেদের মধ্যে একজন খুব খারাপ কাজ করেছিল, যার কারণে ডায়ারকে সেই হাতটা তুলতেই হয়েছিল। তারপরে মার্থাকে কাঠঘাড়িতে ডাকা হয় এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তখন মার্থা বলে 10 তারিখে। তখন মার্থা তাকে জানায় যে সেদিন আমি কলেজ করে ঘরে যাচ্ছিলাম, তখন একটা ছেলে আসে, সে আমাকে জোর জবরদস্তি একটা ঘরের মধ্যে নিয়ে চলে যায় আর আমার সাথে দুষ্কর্ম করতে থাকে আর বলতে থাকে যে দুষ্কর্ম করেছিল সে আর কেউ না, ডান্ডা গ্রুপের লিডার ছিল, সে আর কেউ না, সে ছিল তানভীর চৌধুরী। তারপরে সে যখন নিজের দোষ স্বীকার করে তখন তার শাস্তি হয়। তাই জন্য তারা 13 তারিখে একটা খতরনাক প্ল্যান বানায় ইংরেজদের কাছ থেকে বদলা নেওয়ার জন্য। আর সেই কারণেই ডায়ারকে সেদিন সেই সময় তাদের উপরে হামলা করতে হয়েছিল। সবাই এখানে খুব অবাক হয়ে গিয়েছিল, কেসটা ঠিক অন্যদিকে ঘুরে গিয়েছিল। মেকেল্লে এখানেই টোটালি মিথ্যে গল্প সাজিয়ে বেরিয়ে যায়। তখন জাজ নায়ারকে আরো একটা তারিখ দিয়ে দেয়। অন্যদিকে মেকেল্লে ধীরাজকে বলতে থাকে নায়ারের বিরুদ্ধে কিছু খবর ছড়াতে হবে, সে দুষ্কর্ম করা লোকেদেরকে নিয়ে ওয়াকালাত করছে। তখন ধীরাজ ঠিক তেমনটাই করে। নায়ারের নাম তখন বদনামও হয়ে যায়, এমনকি লোকে তো নায়ারের মুখে কালিও মাখিয়ে দিয়েছিল, যে জিনিসটা দেখে নায়ার পুরোপুরি ভেঙে পড়ে। কিন্তু সে এখনো অব্দি নিজের দম হারিনি। এরপরে দিলপ্রীত সেই কলেজে যায় যেখানে মার্তার সাথে দুষ্কর্ম করা হয়েছিল, আর নায়ার এখানে তানভীর চৌধুরীর জিনিসপত্র দেখতে চলে যায়। আর তার কিছুক্ষণ পরে তাদের হাতে কিছু জিনিস লেগে যায়। তারপরে হিয়ারিং এর দিন চলে আসে। তখন দলজিৎ মার্তা
মার্থার থেকে কিছু কথাবার্তা জিজ্ঞাসা করছিল। তখন সে জিজ্ঞাসা করে, তানভীর যখন আপনার সাথে জবরদস্তি করছিল তখন আপনি কেন চিল্লাননি? যেই কথাতে মার্থা বলে যে আমি ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু দলজিৎ নিজের কথা দিয়েই মার্থাকে অনেকটা উস্কে দিয়েছিল, যার কারণে মার্থা রেগে গিয়ে সবটা বলে দেয়। আর এখানে প্রুফ হয়ে যায় তানভীর তাকে কোনো জবরদস্তি করেনি, কারণ সে আর মার্থার সেখানে একলা দেখা করত, কারণ তারা দুজন লাভার ছিল। মার্থা তখন কাঁদতে কাঁদতে সত্যি কথা বলে দেয় যে আমি তানভীরকে ভালোবাসতাম, কিন্তু একবার আমাকে তানভীরের সঙ্গে প্রিন্সিপাল ধরে নিয়েছিল, তারপরে তানভীরের জেল হয়ে গিয়েছিল, কারণ তার দোষ এটাই ছিল যে সে ইন্ডিয়ান ছিল, আর আমার উপরে প্রেশার দেওয়া হয় যে আমি যেন তার উপরে দুষ্কর্ম করার বদনাম দিয়ে দিই। এটা শোনার পরে সবাই অবাক হয়ে যায়, আর ম্যাককিনলের পুরো পাশাটাই উল্টো হয়ে যায়। যদিও বা ম্যাককিনলে এখানে কোনোভাবে ডায়ারকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করেই যাচ্ছিল। তারপরে জাজ নায়ারকে আরো একটা রেট দিয়ে দেয় যে আপনি আরো প্রমাণ নিয়ে আসুন, তারপরে আমরা ডায়ারের উপরে পুরোপুরি কারবাই করতে পারবো। তারপরে নায়ার খুব চিন্তার সহ বসেছিল, সে ভাবছিল কোথা থেকে সে প্রমাণ নিয়ে আসবে। তখনই তার জানেসারের কথা মনে পড়ে, আর সে তাকে সবকিছু জিজ্ঞাসা করে নেয় যে ডায়ার তার সাথে ঠিক কি কি কর্ম করেছিল। তখন জানেসার বলে যে আমাদের আরো একজন হেল্প করতে পারবে, যে ডায়ারের সাথী ছিল, যে কিনা চাইতো না ডায়ার কোনো মানুষকে মারুক, কিন্তু সে ডায়ারকে আটকাতে পারেনি। তারপরে সিনে আমরা দেখতে পাই পরের দিনের হিয়ারিং চলে আসে। তারপরে নায়ার ডায়ারকে কাঠঘাড়িতে ডাকে আর জিজ্ঞাসা করে জালিয়াওয়ালা বাগের হত্যাকাণ্ডে আপনি কিভাবে লোকেদেরকে ওয়ার্নিং দিয়েছিলেন? যেই কথাতে ডায়ার বলে যে আমি তাদেরকে কোনো ওয়ার্নিং দিইনি, তারা আমাদের উপরে আক্রমণ করছিল, আমরা ডিফেন্সে আক্রমণ করেছি ব্যাস। তখন নায়ার তাকে জিজ্ঞাসা করে ওখানে তো 8 বছরের বাচ্চা ছিল, তারা কিভাবে হামলা করতো আপনাদের উপরে? এরপরে নায়ার জানি স্যারের গল্পটা জাজকে পুরোপুরি খুলে বলে। জানি স্যার একজন ইন্ডিয়ান ছিল যে কিনা শুধুমাত্র 15 মিনিট লেট হয়েছিল, আর সেই কারণে ডায়ার তাকে নিজের লোহা জুতো দিয়ে মেরেছিল, আর সেই কারণে আজও অব্দি সে ঠিক করে চলতে অব্দি পারে না। আর এদিকে নায়ার ডায়ারের পুরো মেডিকেল হিস্ট্রি বার করে নিয়েছিল, যেখানে স্পষ্টভাবে লেখা ছিল ডায়ারের রাগ যখন তখন বাড়তে পারে। আসলে এই রিপোর্টটা ডায়ারের একটি সাথী তাকে দিয়েছিল। তার সঙ্গে সঙ্গে নায়ার আরো বলে ডায়ার আসলে ছোটবেলা থেকে ইন্ডিয়ানদেরকে ঘৃণা করত, যখন সে সুযোগ পেল আস্তে আস্তে সে সেটার সৎ ব্যবহার করা শুরু করে দিল। আর জালিয়াওয়ালা বাগ কাণ্ডটাও তারই নাফরাতের কারণে হয়েছে। যেটা শোনার পরে ডায়ার নায়ারের কলারটাকে টেনে ধরে। তারপরে জাজ আজকে সুনবাইটা আগে নিয়ে চলে যায়। রাত্রেবেলা ম্যাকেল ধীরাজকে বলে এই নায়ারকে আটকানোর জন্য আমাদেরকে কিছু একটা করতে হবে, না হলে কিন্তু সব শেষ হয়ে যাবে। তারপরে আমরা দেখতে পাই নায়ারের ঘরে পুলিশওয়ালা রেড মেরে দেয় আর নায়ারকে ধরে নেয়, কারণ তার উপরে দোষারোপ ছিল যে কেসের জন্য সে অনেকগুলো প্রাইভেট জায়গাতে এদিক ওদিক করে চলে গিয়েছিল। আর পরের দিন সকালে অফিসারগুলো নায়ারকে নিজেদের কাছে মিথ্যে আরোপে ধরে রেখে দিয়েছিল। আর ওইদিকে কোর্ট শুরু হয়ে গিয়েছিল। কোর্টের জাজকে ডিসিশন বলার জন্য বলা হয়, আর সেই জুর্নির মধ্যে সব লোকেরা ডায়ারের জন্যই ভোট করছিল, যার কারণে সবাই মিলে ডায়ারকে নির্দোষ প্রমাণ করে দেয়। আর এখানে নায়ার উপস্থিত ছিল না, তার অনুপস্থিতিতেই এখানে জাজমেন্ট শুনিয়ে দেওয়া হয়। আর এই কেসটা এখানেই শেষ হয়ে যায়। এই কেসটা যখন নায়ার জানতে পারে তার তো পুরোপুরি মনই ভেঙে যায়, কারণ সে জেতা সত্ত্বেও হেরে গিয়েছিল। আর এখান থেকে সে সোজা তার ঘরে চলে যায়। এদিকে দিলপ্রীত তার বাড়ি চলে যায় এবং বাড়ির লোককে জানিয়ে দেয় সে আর উকিলতি করবে না, সে উকিলতি ছেড়ে দেবে। তার কিছুদিন পরে আমরা দেখতে পাই নায়ারের কাছে কৃপাল সিং এর একটা চিঠি আসে। সেখানে লেখা ছিল যে ছেলেটাকে দেখে আপনি প্রথম কেস লড়া শুরু করেছিলেন সে কিন্তু আমারই ছেলে ছিল, সে কোনোদিনও আত্মহত্যা করতে পারে না, দেখা গেল ইংরেজরা তাকে মেরে ফেলেছে। এটা শোনার পরে তো নায়ার পুরোপুরি রেগে যায়, তার রক্ত গরম হয়ে যায় যে ইংরেজরা কতটা নিচে নামতে পারে। তারপরের দিনই নায়ার দিলপ্রীতের কাছে আসে এবং বলে আমরা হাইকোর্টে অ্যাপিল করব, কিন্তু হাইকোর্টের জাজ সেটাকে ডিসমিস করে দেয়। এই সবের কিছুর পরে নায়ার অনেক রেগে যায় এবং সে জাজকেই উল্টে গালিগালাজ করে দেয়। আর সেই কারণে জাজই তার উপরে ইনকোয়ারি বসিয়ে দেয় যে এবার থেকে তোমার উকিলতি আমি বন্ধ করিয়ে দেবো। তারপরে আমরা কিছুদিন পরের সিন দেখতে পাই, যেখানে আমরা দেখি নায়ারের উপরে ইনকোয়ারি চলছিল। তখন মিডিয়াওয়ালাও সেখানে এসেছিল। তারপরে জাজ তাকে বলে আপনি এখানে সবার থেকে ক্ষমা চান, আর তারপরে নিজের ওকালতি ক্যারিয়ার এখানে শেষ করে এখান থেকে বেরিয়ে যান। তারপরে নায়ার সবার সামনে দাঁড়িয়ে সরি বলে এবং বলে আমি সত্যিটাকে বাইরে আনতে পারলাম না। আগে নায়ার বলে যে আমি জালিয়াওয়ালা বাগের ব্যাপারেও কথা বলতে চাই, আমি এটা প্রমাণ করে দিতে পারি যে আমার উপরে যে আরোপগুলো লাগানো হয়েছে সেগুলো টোটালি ভিত্তিহীন। তারপরে
সে জিওডি মেম্বারকে ডেকে পাঠায়, যে কিনা ডায়ারকে গিল্টি বলেছিল সেই সময়, কিন্তু এতদিনে তো ডায়ার তাকে কিনে নিয়েছিল। যদিও বা কোর্টের লোকেরা কিছু না করুক ডায়ারকে, আমি চাই পুরো ভারতবর্ষ, পুরো ইন্ডিয়ানের লোকেরা যেন জানতে পারে ডায়ারের সত্যিটা কি আছে। তারপরে ডায়ারের ব্যাপারে পরের দিন মিডিয়াতে অনেকগুলো আর্টিকেল ছাপানো হয়। তারপরে অনেক জোরদার দিয়ে ডায়ারের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়ে যায়। এটা থেকে বিরক্ত হয়ে ডায়ারকে লাস্টে জব থেকে বার করে দেওয়া হয়। তারপরে 4 বছর পর ডায়ারের রোগের কারণে তার মৃত্যু হয়ে গিয়েছিল। তারপরে সর্দার উদ্দাসিম গিয়ে 20 বছর বাদে সেই মাইকেল আর ডায়ারকে মৃত্যুর মুখে ফেলে দিয়ে চলে আসে। আর এই সব কিছু বলতে বলতে এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের এই মুভি এক্সপ্লেনেশনটি কেমন লেগেছে আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। এতদিন পরে এমন একটা মুভি দেখলাম যেটা দেখে চোখ ফেরাতে পারিনি। পুরো মুভির মধ্যে তোমার ইন্টারেস্টটা বজায় রাখবে। আশা করব তোমরা একবার হলেও মুভিটা দেখবে। মুভিটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে নিও, যাতে করে যখনই আমি লেটেস্ট ভিডিও আপডেট দেবো তখনই তোমার কাছে সর্বপ্রথম নোটিফিকেশনটি চলে যায়। দেখা করছি আরও একটি নতুন মুভি এক্সপ্লেনিং ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো।